হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন টিউশন একাডেমি। আজকে 15ই আগস্ট, তাই প্রত্যেককে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রত্যেককে খুব সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশুনো করবে। দেখো, এই আগস্টের প্রথম দিকেই অর্থাৎ প্রথম সপ্তাহেই তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রত্যেকেই প্রায় সমাপ্ত হয়ে গিয়েছে। আমাদের এখন সামনে থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রিপারেশন নিতে হবে। তো আজকের দিন থেকেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে মডেল স্কুলের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো সমাধান করার স্টার্ট করব। আজকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম যে কোশ্চেন পেপারটি দেওয়া হয়েছে সেটির সমাধান করব। দেখবে প্রত্যেকের খুব উপকারে আসবে। এখন থেকে তোমরা এগুলোকে রেডি করে রাখবে, তাহলে শেষের দিকে গিয়ে আর হয়তো অতটা চাপ পড়বে না। ঠিক আছে, দেখো 1 নম্বর সেটের প্রথম কোশ্চেন, রবিনসন দ্বীপ অবস্থান করছে, এটা অপশন দিয়েছে এশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। তারপরে 2 নম্বর কোশ্চেন, মারডার্লিং নদী মিলিত হয়েছে, এটা অপশন আছে পার্থ, সেন্ট লুই, ওয়েন্ট ওয়ার্থ শহরে। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওয়েন্ট ওয়ার্থ শহরে। তারপরে প্রশ্ন হচ্ছে নেক্সট কোশ্চেন, জীবাশ্ম দেখা যায় পাললিক, আগ্নেয়, রূপান্তরিত শিলায়। এটা কারেক্ট অ্যান্সার পাললিক শিলায়, এটা সবাই জানো। 4 নম্বর, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী নামে পরিচিত? না, এটা হ্যারিকেন নামে পরিচিত। 5 নম্বর কোশ্চেন কী দিয়েছে দেখো, পরিষ্কার আকাশ নির্দেশ করে, এটা 3টে মেঘের নাম দিয়েছে। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিউমুলাস মেঘ। তারপরে চলচ্চিত্র শিল্পে উন্নত ভূমধ্যসাগরীয় মৌসুমী নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এটা কারেক্ট অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয় অঞ্চল। নেক্সট কোশ্চেন, ইয়াকুত উপজাতির মানুষেরা ল্যাপল্যান্ডে, সাইবেরিয়ায়, ফিনল্যান্ডে বাস করে। এটা কারেক্ট অ্যান্সার হবে সাইবেরিয়ায় বাস করে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল রিউ ডি জেনিরো শহরে। নেক্সট কোশ্চেন আছে, সুন্দরলাল বহুগুণা একজন অর্থনীতিবিদ, পরিবেশবিদ না আবহবিদ? এটা হবে সুন্দরলাল বহুগুণা একজন পরিবেশবিদ। একের দাগে লাস্ট কোশ্চেন, জুন জুলাই মাসে ওসিয়ানাতে শীতকাল, বসন্তকাল না গ্রীষ্মকাল? এটা হবে জুন জুলাই মাসে ওসিয়ানাতে শীতকাল। ঠিক আছে, 2 দাগে কী দিয়েছে দেখো, 2 দাগে তোমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে। শূন্যস্থান পূরণ 1 নম্বর কোশ্চেন, ভূ অভ্যন্তরে ড্যাশ স্তর নিফে নামে পরিচিত? ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তর নিফে নামে পরিচিত। 2 নম্বর কোশ্চেন, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ক্রাকাতোয়া আগ্নেয়গিরি ইন্দোনেশিয়াতে অবস্থিত। 3 নম্বর কোশ্চেন, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম বাম্পি ক্লাউড। গুজরাটের ড্যাশ অরণ্য সিংহের জন্য বিখ্যাত? এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গুজরাটের গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। 5 নম্বর কোশ্চেন দেখো, পর্বতের ড্যাশ ঢাল হলো বৃষ্টির ছায় অঞ্চল। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পর্বতের অনুবাদ ঢাল হলো বৃষ্টির ছায় অঞ্চল। তারপরে দেখো 3 দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নই আমি খাতার মধ্যে নোট ডাউন করেছি, তোমরাও এগুলোকে নোট ডাউন করবে, তোমাদের সাথে সুবিধাই হবে। দেখো, পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বীরভূমের বক্রেশ্বরে। 2 নম্বর কোশ্চেন, অভিসারী পাত সীমানার অপর নাম কি? এটা কারেক্ট অ্যান্সার হবে বিনাশকারী পাত সীমানা। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, আয়ন বায়ুর অপর নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখে রাখবে। আয়ন বায়ুর অপর নাম হলো বাণিজ্য বায়ু। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। আমি এটা জাস্ট উত্তরগুলো লিখেছি, তোমরা এটা পুরো বাক্যে উত্তরগুলো তোমরা যখন খাতার মধ্যে নোট ডাউন করবে পুরো বাক্যে করে নেবে। ঠিক আছে, গ্রেট ব্যারিয়ার রিফ। তারপরে দেখো, ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কাকে বলে? ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? এটা কারেক্ট অ্যান্সার হবে রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পরিমাপ করা হয়। তারপরে দেখো 4 দাগে বলেছে সত্য ও মিথ্যা লেখো, অর্থাৎ এখানে 4টি বাক্য দেওয়া আছে, বাক্যটা পড়ে যেটা সত্য হবে সেটা পাশে সত্য লিখবে, আর যেটা মিথ্যা সেটা মিথ্যা লিখবে। দেখো 1 নম্বর বলেছে উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়। এটা সত্য। 2 নম্বর বলেছে উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। এটাও ঠিক আছে, তাহলে এটাও সত্য।
তারপরে 3 নম্বর দিয়েছে কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর কাজ। কৃষিকাজ সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর কাজ, এটা মিথ্যা। আর 4 নম্বর দিয়েছে ব্যাসল্টের রূপান্তরিত রূপ গ্রাফাইট নামে পরিচিত, এটাও মিথ্যা। তারপরে দেখো 5-এর দাগে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকের সঙ্গে ডান দিক এটা তোমার আমি মিলিয়ে দিয়েছি, তা আমি বলে দিচ্ছি। দেখো 5-এর বাম দিকগুলো দিয়েছে অতীব ঘূর্ণবাত, কেন্দ্রমণ্ডল, পাললিক শিলা, দিল্লি শহর, পাট শিল্প। এটার সঙ্গে যেগুলো রিলেট করতে পারবে সেগুলোই তোমরা প্রথমে করবে, আর দেখবে প্রত্যেকের সঙ্গে রিলেট করে দেওয়া থাকবে। আপাত দৃষ্টিতে হয়তো দেখে মনে হবে না, কিন্তু রিলেট করবে ঠিকঠাক, দেখবে হয়ে যাবে। প্রতীব ঘূর্ণবাত পরিষ্কার আকাশকে নির্দেশ করে। কেন্দ্রমণ্ডলে লোহের পরিমাণ বেশি, এটা লৌহ হবে। পাললিক শিলায় খনিজ তেল পাওয়া যায়, খনিজ তেল। দিল্লি শহরে কি হয়, কুয়াশা বেশি দেখা যায়, তাই কুয়াশা। আর পাট শিল্প মৌসুমী জলবায়ু, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কোশ্চেন দিয়েছে 6-এর থেকে কোশ্চেন দিয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো প্রথম কোশ্চেন দিয়েছে বিযুক্তি রেখা কাকে বলে? ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি পর্যবেক্ষণ করে আমরা পৃথিবীর বিভিন্ন স্তরের কথা জানতে পারি। পৃথিবীর বিভিন্ন স্তরের কাঠিন্য দৃঢ়তা এক না থাকায় ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেসব জায়গায় ভূকম্প তরঙ্গের গতিবেগের হঠাৎ পরিবর্তন হয় সেই অংশটিকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা বলেন। এটা লিখলেই হবে। নেক্সট কোশ্চেন, পা হো হো লাভা কাকে বলে? দেখো পা হো হো এক ধরনের লাভাক্ষেত্র। অত্যন্ত পাতলা লাভা আগ্নেয়গিরি থেকে বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় এবং লাভাক্ষেত্র সৃষ্টি করে। এর উপরিভাগ মসৃণ নকশাখচিত বহু পাকানো দড়ির মতো পরপর সাজানো প্রভৃতি হয়ে থাকে। যেমন হাওয়াই দ্বীপপুঞ্জে এ ধরনের ভূমিরূপ দেখা যায়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে। নেক্সট কোশ্চেন দিয়েছে রেগুলিত কাকে বলে? রেগুলিত কাকে বলে? আবহবিকারের ফলে মূল শিলার ওপর বিচূর্ণীভূত শিলার যে আস্তরণ সৃষ্টি হয় তাকে রেগুলিত বলে। এটি মৃত্তিকা গঠনের প্রাথমিক পর্ব। পরবর্তীকালে এর সঙ্গে আণুবীক্ষণিক জীব, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মিশে মৃত্তিকার সৃষ্টি হয়। 4 নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো। 4 নম্বর কোশ্চেন দিয়েছে কিউমুলোনিম্বাস মেঘ সম্পর্কে লেখো। দেখো অ্যান্সার হচ্ছে কিউমুলোনিম্বাস হলো একটি অন্যতম উলম্ব মেঘ। এর গড় নিম্নতম উচ্চতা প্রায় 1600 ফুট। এই প্রকার মেঘ অনেকটা গম্বুজের মতো দেখতে হয়। এই মেঘ সাদা থেকে ধূসর ও কালো রঙের হয়। কালবৈশাখীর সময় এই মেঘ উত্তর পশ্চিম আকাশে দেখা যায়। এই মেঘের ওপর দিকটা চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল হয়। এই মেঘ থেকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় বলে এই মেঘকে বজ্রমেঘও বলা হয়। এটা একটা শর্ট কোশ্চেন হয়ে গেল যে কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়, তখন উত্তর হবে কিউমুলোনিম্বাস, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। শিশির অধক্ষেপণ নয় কেন? তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে শিশির ও কুয়াশা হলো ঘনীভবনের রূপ বিশেষ। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল স্থানের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়ে গাছের পাতা ও ঘাসের উপর শিশির রূপে সঞ্চিত হয়। আবার জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়ে ধোঁয়ার আকারে কুয়াশা রূপে ভেসে বেড়ায়। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা ও তুষারকণায় পরিণত হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে অধক্ষেপণ বলে। শিশির ও কুয়াশা যেহেতু ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সৃষ্টি হয় তাই এরা অধক্ষেপণ নয়, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট কোশ্চেন 6-এর দাগে, অর্থাৎ 2 নম্বরের শেষ কোশ্চেন। চুনাপাথরের 2টি বৈশিষ্ট্য লেখো। আমি এখানে 5খানা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো 2টি করে নেবে। 1 নম্বর হলো জৈব, এটা পয়েন্ট করবে, চুনাপাথরের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করবে। 1 নম্বর লিখবে জৈব পদার্থ দিয়ে তৈরি অসংহত পাললিক শিলা হলো চুনাপাথর। 2 নম্বর চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু অ্যাসিড মিশ্রিত জলে বা বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। 3 নম্বর এই শিলা সাদা, ধূসর, সবুজ ও কালচে রঙের হয়। 4 নম্বর এই শিলার মধ্যে জল প্রবেশ করতে পারে। আর 5 নম্বর হলো এটি একেবারে নরম শিলা, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব কম। তারপরে দেখো 7-এর দাগের কোশ্চেন, এগুলোকে তোমার একটু বড় বড় করে করতে হবে, কারণ এগুলো মান হচ্ছে 3 নম্বর। প্রথম কোশ্চেন দিয়েছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন?
দেখো এটা উত্তর আমি রেডি করে রেখেছি। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? লিখবে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হওয়ার কারণগুলি হলো, দিয়ে পয়েন্ট করবে। 1 নম্বর, ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার জন্য আয়নবায়ু উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাই মূলত স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়া আয়নবায়ুর উষ্ণতা বৃদ্ধির কারণে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে বায়ু সম্পৃক্ত হতে পারে না, তাই বৃষ্টিও হয় না। 2 নম্বর পয়েন্ট, আয়নবায়ুর যে অংশ সমুদ্রের উপর দিয়ে আসার সময় জলীয় বাষ্প গ্রহণ করে আর্দ্র হয়ে ওঠে তা মহাদেশের পূর্ব দিক দিয়ে প্রবেশ করার জন্য পূর্বাংশে বৃষ্টিপাত ঘটিয়ে পশ্চিম দিকে জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না। আর 3 নম্বর পয়েন্ট করবে, এই অঞ্চল কর্কট ক্রান্তীয় ও মকর ক্রান্তীয় শান্তবলয়ের অন্তর্ভুক্ত হওয়ায় বায়ু সর্বদা উপর থেকে নিচে নেমে আসে বলে ভূপৃষ্ঠের সমান্তরালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে না, তাই এখানে বায়ুমণ্ডলীয় গোলযোগ না ঘটায় বৃষ্টিপাতও হয় না। ঠিক আছে, তারপরে প্রশ্ন আছে দেখো, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। এটা তো আমি বইয়ে রেখে দিচ্ছি, প্রান্তিকে 137 পৃষ্ঠে আছে। এই দেখো অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক পার্থক্য, অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, এটাই তোমরা এখান থেকে করে নেবে। তারপরে নেক্সট কোশ্চেন আছে দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার বিবরণ দাও। এটা টেক্সট বই থেকে আমি লিখিয়ে দিচ্ছি, 62 অর্থাৎ 62 পেজে আছে। এখান থেকে করবে, এটা লিখবে আদিবাসীদের জীবনযাত্রা, এখান থেকে শুরু করবে। অত্যন্ত প্রতিকূল জলবায়ু কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা অঞ্চল জনবিরল। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বসবাস করে। 1 নম্বর, গ্রিনল্যান্ড, কানাডা ও আলাস্কার উত্তরাংশে এস্কিমো, রেড ইন্ডিয়ান। 2 নম্বর, ইউরেশিয়ার সাইবেরিয়ার স্যামোয়েদ ইয়াকুত। 3 নম্বর হচ্ছে ল্যাপল্যান্ডে ফিনল্যান্ড, ফিন উপজাতির মানুষ বসবাস করে। তীব্র শীতে কৃষিকাজ হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে। শীতকালে একরকম গোলাকার বরফের ঘরে অর্থাৎ ইগলু বাস করে। গ্রীষ্মকালে বরফ গলে গেলে সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে, যেটাকে টিউপিক বলা হয়, বাস করে। যাতায়াতের জন্য বরফের উপর চাকাহীন স্লেজ গাড়ি আর জলে সিল মাছের চামড়া তৈরি কায়াক নৌকা ব্যবহার করে। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষা সূচ তৈরি করে। খাদ্যের জন্য সিল, ভালুক, বলগা হরিণ, মেরু শিয়াল শিকার করে। সমুদ্রের মাছ ধরে। হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। এ পর্যন্ত লিখবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে দেখো, পরিবেশ অবনমনের 3টি প্রভাব লেখো। এটা প্রান্তিকের 232 পেজে আছে, বইও আছে দেখবে। 232 পেজ। এইখান থেকে এটা রেডি করবে। এটা ফল, পরিবেশ অবনমনের 3টি প্রভাব লেখো, লিখবে এগুলো। ভোপাল গ্যাস দুর্ঘটনায় 1984 খ্রিস্টাব্দ ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক ও কীটনাশক কারখানার ট্যাঙ্ক ফুটো হয়ে বেরিয়ে এসেছিল বিষাক্ত MIC অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইড গ্যাস, যার প্রভাবে মারা গিয়েছিল প্রায় 4000 মানুষ ও অসংখ্য পশু পাখি। প্রায় 2 লক্ষের বেশি লোক এই গ্যাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল ও আজও ভুগে চলেছে অসংখ্য মানুষ। ইউক্রেনের চেরনোবিলের 1886 খ্রিস্টাব্দ আর জাপানের ফুকুশিমার 2011 খ্রিস্টাব্দ পরমাণু দুর্ঘটনা আধুনিক প্রযুক্তির ক্ষতিকর দিকের কথা আমাদেরকে স্মরণ করায়। এখন দেখা যাক মানুষের কাজের ফলে কী কী ধরনের বিপর্যয় ও পরিবেশের অবনমন ঘটে। ঠিক আছে, এটা লিখবে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন কেন বলা হয়? এটা বইয়ে আমি সেরকমভাবে পাই নাই, তাই খাতার মধ্যে আমি তৈরি করে দিয়েছি, এটা দেখে নাও। দেখো, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কারণ
নিউজিল্যান্ড ও ব্রিটিশ যুক্তরাজ্যের মধ্যে অনেক সাদৃশ্য বা মিল রয়েছে। যেমন 1 নম্বর, ব্রিটিশ যুক্তরাজ্যের ঠিক বিপরীত অর্থাৎ প্রতিবাদ স্থানে নিউজিল্যান্ড অবস্থিত। 2 নম্বর, উভয় দেশই সমুদ্র দ্বারা বেষ্টিত। 3 নম্বর, দেশ দুটি একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত। 4 নম্বর, উভয় দেশের জলবায়ু সমভাবাপন্ন, শীতল, নাতিশীতোষ্ণ ও অত্যন্ত মনোরম। আর লাস্ট পয়েন্ট, উভয় দেশের অধিবাসীদের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, আভিজাত্য ও সংস্কৃতির অনেক মিল রয়েছে। মানে দুটো জায়গার মধ্যে অনেকটা মিল রয়েছে, তাই নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয়। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, পরিবেশ অবলম্বনে ভারতবর্ষের অবস্থান লেখো। সেটা টেক্সট বইয়ে দেখবে 71 অর্থাৎ 71 পেজ আছে। বেশিরভাগটাই বই থেকেই দেখিয়ে দেবো, কারণ প্রত্যেকে তো সবাইকে কেন সম্ভব হয় না। এটা করবে পরিবেশ অবলম্বনে ভারতবর্ষের অবস্থান, ঠিক আছে? এখান থেকে এতটা করবে। দেখো ভিডিওটিকে পজ করে তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নেবে। আমি আর এটা বলছি না, ঠিক আছে? এতটা পর্যন্ত লিখবে তাহলে হবে। তারপর দেখো 8 দাগের কোশ্চেন, এগুলো বড় কোশ্চেন, এগুলো 5 নম্বরের কোশ্চেন। এগুলোকে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলোকে খুব সুন্দর করে এখন থেকে রেডি করে রাখবে। দেখো, পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা করো। এটা তোমাদের প্রান্তিকে 230 পৃষ্ঠায় আছে, খুব সুন্দর করে লেখা আছে পয়েন্ট ধরে ধরে। এটা করবে এই কোশ্চেনটা, কীভাবে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ করা যায়। ওখানে দিয়েছে পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা করো। এখানে 1 নম্বর 2 নম্বর এরকমভাবে টোটাল 7খানা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? 5 নম্বরের কোশ্চেন 5টা পয়েন্ট তোমরা রেডি করে নেবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ওসিয়ানিয়া মহাদেশে জলবায়ুর শ্রেণীবিভাগ করো। এটা প্রান্তিকেও আছে 344 পৃষ্ঠায়, আর আমি টেক্সট থেকে এটা দেখিয়ে দিচ্ছি 114 পৃষ্ঠায় আছে। এটা করবে, এটা ওসিয়ানিয়া মহাদেশে জলবায়ু শ্রেণীবিভাগ, এখান থেকে এতটা আছে। তোমরা শ্রেণীবিভাগটা করে যে কোনো 4টে বা 3টে সম্পর্কে লিখবে। 5 নম্বরের কোশ্চেন 5টা লেখাটাই বেটার হবে, ঠিক আছে? করে নেবে এই কোশ্চেনটা এখান থেকে। তারপরে দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের বর্ণনা দাও। এটা টেক্সটে 53 পেজ আছে। এটা জীববৈচিত্র্যের মধ্যে এখান থেকে শুরু করবে এতটা, ঠিক আছে? আমি আর এগুলো বলছি না, এগুলো তোমরা দেখে নেবে, দিয়ে বই থেকে প্রশ্নগুলো রেডি করবে, কেমন? তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে 4 নম্বরের কোশ্চেন হচ্ছে, মানেডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন এবং খনিজ সম্পদ সম্পর্কে লেখো। এটা তোমাদের টেক্সটে 117 পৃষ্ঠায় আছে। এ দেখো, এটা তুমি পয়েন্ট করবে মানেডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন। কৃষি ও পশুপালনের মধ্যে তোমরা এখান থেকে এতটা লিখবে, আর তারপরে পয়েন্ট করবে খনিজ সম্পদ, সেখানে তোমরা এইটা লিখবে, এখান থেকে এতটা এই খনিজ সম্পদটা লিখবে। তারপরে দেখো আজকে আমাদের সেটের লাস্ট কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশের বর্ণনা দাও। এটা তোমাদের টেক্সট বইয়ে 59 পেজে আছে। এটা এখান থেকে শুরু করবে। এটা দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের, এটা পয়েন্ট করে নেবে, মাথায় হেডিং করবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ। এটা পয়েন্ট করার পর এখান থেকে তোমরা এই কৃষিকাজ, তারপরে নেক্সট পেজে দেখবে এগুলো আছে। নেক্সট পেজে তোমার এই খনিজ শিল্প, জনবসতি, ঠিক আছে? একবার এই পর্যন্ত। এই 8 দাগের কোশ্চেনই আমাদের সেটটিকে সমাপ্ত করলাম। আর ম্যাপ পয়েন্টিং আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি দেখাতে পারলাম না। প্রত্যেকটা সেট সমাধান করার পর লাস্টের দিকে আমি ম্যাপ পয়েন্টিংয়ের 2 বা 3টে সেটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করে রেখো। আর আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী সেটের সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং চ্যানেলটিকে ভালো লাগলে প্রত্যেকে একটি করে লাইক
এবং সাবস্ক্রাইব বাটন চেপে আমাদের পাশে থাকবে।